নমস্কার। আমরা শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকে যে অনুগল্প পাঠের আসর করি, প্রত্যেক মাসেই যিনি সেরা হন আমরা তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাই এবং তার একটি সাক্ষাৎকার নিই, তার সঙ্গে একটু আলাপচারিতায় আমরা থাকি এবং পুরস্কৃত করি সামান্য কিছু। তো গতবারে অর্থাৎ জুন 2025-এ যে বিষয় ছিল রক্তের দাম, তাইতে সেরা নির্বাচিত হয়েছিলেন, তার নাম লালু নে। উনি থাকেন বৈদ্যবাটিতে, 66/E নার্সারি রোড, আদর্শনগরে। আজকে সেই লালু নে উনি আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকে নমস্কার। নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি খুবই কৃতজ্ঞ এই মিডিয়ার সবার কাছে, কারণ আমার একটা সামান্য মানুষ যা আমার লেখাটা সেরা বিবেচনা হয়েছে এবং আজকের এই জায়গায় আমাকে আমন্ত্রণ করেছে। না, সামান্য মানুষ আপনি নয়, কারণ যখন আপনি শ্রেষ্ঠ লেখক নির্বাচিত হলেন, সামান্য মানুষ কী করে হবেন? নিশ্চয়ই আপনার মধ্যে সে জিনিস আছে। তো আপনি এর আগে কি এসেছেন কখনো এই স্টুডিও? না, আমাকে সেভাবে শ্রীরামপুর বেতারবাণীর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের নয়। এটা সম্ভবত 2024 নভেম্বর মাসের দিকে হঠাৎ আমার একটা হোয়াটসঅ্যাপে তিস্তাদির একটা পোস্টার দেখলাম যে এরকম বেতারবাণীর অনুগল্প পাঠানোর প্রোগ্রাম হয়, সেখানে অনুগল্প, এবং সেইখান থেকেই আমার নভেম্বর থেকে শুরু হয়েছে দেখতে। তারপরে দেখলাম প্রতি মাসেই অনুগল্প পাঠ হচ্ছে এবং সৌভাগ্যক্রমে এই সামনে জুন মাসেই আমার লেখাটা সেরা হয়েছে। এটা তো আরো গর্বের ব্যাপার। তা আপনি যখন প্রথম খবরটা পেলেন, আপনাকে আমরা ফোনও করেছিলাম, চিঠিও দিয়েছি, তো প্রথম আপনার কি প্রতিক্রিয়া হলো পেয়ে? মানে আপনার কি মনে হলো পেয়ে যে এখানে আরো লিখবেন, আরো মানে আমাদের সঙ্গে থাকবেন, এরকম ভাবলেন? না, দেখুন, পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, লেখাটাই হচ্ছে বড় কথা, কোনো জায়গায় অংশগ্রহণ করাটাই বড় কথা। একদম। আমি যদি পুরস্কার আজকে নাও পেতাম, কিন্তু দেখবেন আমার নিয়মিতই লেখা এখন আসে। না, একদম ঠিক, সেটি তো ঠিক, একদম। আপনি অংশগ্রহণ করছেন, সেটি সবচেয়ে বড় কথা। তো আপনার লেখালেখি শুরু কিভাবে? এটা আমার অনেক স্কুল লাইফ থেকেই মোটামুটি একটা হাতে করি লেখার, ছোট স্কুলের ম্যাগাজিনে লেখা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে কলেজ লাইফ, আমি শ্রীরামপুর কলেজের স্টুডেন্ট ছিলাম, এইভাবে লেখা থেকে শুরু করে তারপর অনেক পত্রপত্রিকায়, এখন তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আকাশবাণীর নিয়মিত লেখক হিসেবে এইভাবে চলছে আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি একজন বিজ্ঞানের শিক্ষক, তাই আমার পেশাটা বিজ্ঞানের শিক্ষকতা হলেও নেশাটা কিন্তু সাহিত্যে রয়েছে। সে তো দেখুন অনেক আছে, অনেক ভালো লেখক আছেন যাদের লেখাপড়াটা সাহিত্যের দিকে হয়নি, অন্য স্ট্রিমের লোক, কিন্তু সাহিত্যের তো আমাদেরই এখানে অনেকে আছেন যুক্ত। তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো সায়েন্টিস্ট, এরকম টাইপের সে হতেই পারে। আপনি ফিজিক্যাল সায়েন্সের শিক্ষক তো, এবং এটা হাই স্কুলের, এই আপনার শিক্ষকতার জন্য আপনার প্রচুর ছাত্রছাত্রীদের সাথে আপনার পরিচয় এবং যোগাযোগ, আপনি লেখাপড়া নিয়ে আছেন, শিক্ষা জগতে আছেন, এটা খুব মস্ত বড় কথা। তো এর মধ্যে আপনি বিশেষ কোন জিনিস লিখতে আপনার ভালো লাগে? সে ধরনের গল্প, কবিতা, প্রবন্ধ, সব ধরনেরই সাহিত্যে যে অঙ্গনগুলো আছে সবগুলো পড়ার চেষ্টা করা হয়। এমনকি আমি একসময় কুইজ পাগল ছিলাম, আমি খুবই কুইজের প্রোগ্রাম অংশগ্রহণ করতাম, প্রাইজও পেয়েছি। শুধু তাই নয়, আমি আমার স্কুলের স্টুডেন্টদের কালচারাল দিকটা আমি স্কুলে দেখি, যেহেতু এটা একটা বয়েজ স্কুল, সুতরাং কালচারাল দিকগুলো আমাদের মতো শিক্ষকদের দেখতে হয়। তো সেখানে আমার স্কুলের ছাত্রদেরকেও আমি জেলা স্তরে কুইজে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আপনি কুইজটাও দেখেন ছাত্রদের, ওদিকে ডেভেলপ করে তারা। তো আপনি লেখালেখি ছাড়া আর কোন দিকে আপনার আরো অনেক বিষয়ে মানুষের ইন্টারেস্ট থাকে, তো আপনার আর কোন দিকে ইন্টারেস্ট আছে? লেখা ছাড়া
শিক্ষকতা তো আপনার ওটা পেশা। তো পেশা, ওটা তো করতেই হয়। করতেই হবে। তাছাড়াও আমার বাগান পরিচর্যা করতে ভালো বাহ, লাগে, বাহ। যেটা আমার ছাদ বাগান হিসেবে এখন গর্ব করার বিষয়, প্রচুর গাছপালা রয়েছে। আচ্ছা, তাহলে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি ছাদ বাগান করে বললেন না, এটা আমার হ্যাঁ। শুনে খুব ভালো লাগলো। কারণ ছাদে কিন্তু, তবে ছাদে ওই জল পড়ার ব্যাপারটা নিশ্চয়ই দেখেন, ছাদটা ভেজে থাকাটা একটু খারাপ। তবে অনেকেই ছাদ বাগান করে, ছাদ ছাড়া উপায় নেই, কারণ বাইরের জমিতে তো আমার পাওয়া যায় না। একদম। তো আপনার এই বাগানের শখটা অনেকদিন ধরে আছে। হ্যাঁ, আমি গ্রামীণ এলাকায় মানুষ হয়েছিলাম, সেখানে আপনার কোন সবুজের গ্রামের হ্যাঁ, মানুষ আপনি? এটা কোন- হচ্ছে এই শ্রীরামপুর থানারই অন্তর্গত, গ্রামটার নাম উত্তর রাজ্যধরপুর, মানে ও, এটা রাজ্যধরপুর। বৈদ্যবাটি পৌরসভাটাকে ক্রস করে গিয়ে। আচ্ছা, কিন্তু সেই যে সবুজের মধ্যে মানুষ হওয়া, সেই সবুজের নেশাটাই হয়তো এখন আমরা যেহেতু একটা শহরে মানুষ হয়ে গেছি, তাই সেই সবুজের নেশাটাকেই ধরে রাখার জন্যই স্বল্প পরিসরের মধ্যেই ছাদ বাগান। না না, খুব ভালো করেন, কারণ বাগান করার চাইতে সুন্দর শখ খুব কম আছে। গাছপালার সঙ্গে, ফুলের সঙ্গে আপনার সময় কাটানো। তো আপনার এই যে পড়াশুনো, লেখালেখি, এর মধ্যে থেকে আপনার আপনার বিশেষ পছন্দের, ধরুন সাহিত্যিক বলুন বা গল্পকার বলুন বা কবি বলুন, মানে সেরম ধরুন আছে যার লেখা আপনাকে খুব টানে? তো এটার প্রশ্নটা খুবই একটা কঠিন, কারণ আমরা বাংলা সাহিত্যে দেখি যে বহু স্বনামধন্য কবি, লেখক, সাহিত্যিক রয়েছেন। সুতরাং তাদের কিছু কিছু লেখা এমন পর্যায়ের আছে সেটা সবাইকে টানে। তবু আমি একটু উল্লেখ করব, যেহেতু আমরা নোবেল প্রাইজের দেশে রবীন্দ্রনাথ আমাদেরকে এনে দিয়েছিলেন, তাই রবীন্দ্রনাথের লেখা আমাদের সবসময় টানে। তাছাড়া আমরা হুগলি জেলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাও খুব ভালো লাগে। সে তো ঠিক আছে। আর এমনি কবিতার দিকে আপনার কি, এখন বর্তমানে যে কবিতা লেখা হচ্ছে, আপনি সেদিকে কি আপনার খুব বেশি ঝোঁক আছে? আপনি কবিতা লেখেন? না, এই গদ্য কবিতা লেখার পক্ষে আমি সমর্থন নই, আমি অন্তমিল কবিতা পক্ষেই সমর্থন করি। অন্তমিলের কবিতা। তো আপনার সে ঠিক আছে, আপনার আমি মোটামুটি বুঝলাম আপনার ইন্টারেস্টগুলো। আপনি তো বললেন আপনি লেখালেখির মধ্যে আছেন। তো আপনি আকাশবাণীতেও লেখেন বললেন না? বেতারবাণীতে লিখছেন কিছুদিন হলো? কিছুদিন, 6 মাস হবে। তো বেতারবাণীর আপনার, আমরা যে প্রোগ্রাম করি, আমরা বিষয়গুলো বলে দিই তো প্রত্যেকবার। তো আপনার কোনো সাজেশন আছে যে আর বেটারমেন্ট কি করে করা যায়, বা আমাদেরও কোথায় ভুল ত্রুটি হচ্ছে, আপনার কি মনে হয়? না, দেখুন, এখানে আপনারা খুব ভালো করে প্রস্তাবনা দিয়ে লেখাটাকে চান, এবং সেটাও আপনারা এমনভাবে সিলেকশন করেন সেই সময়ের সাথে যায়। যেমন বসন্তকালে আপনারা বসন্তে লেখা চাইলেন, শীতকালে আপনারা শীতের উপরে লেখা চাইলেন। এই যে সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা লেখা চাইছেন, এর উপরে আমার তো আর বলার কিছু থাকে না। আপনার এমনি বাড়িতে পরিবেশ কিরম, লেখালেখির ব্যাপারে আপনার বাড়িতে? পরিবেশটা যেহেতু আমি লিখি, আমার ওয়াইফও সেইভাবে লেখা, কারণ ওয়াইফও একজন স্কুলের শিক্ষিকা, সেও লেখালেখি করে। এবং আমাদের দেখা দেখি আমার ছোট্ট মেয়ে, সে ক্লাস 7-এ পড়ে, সেও এখন তার স্কুল ম্যাগাজিনে লেখাটা দিচ্ছে। বাহ বাহ বাহ, এই চলছে আর কি। আপনার একই মেয়ে? হ্যাঁ, আমার একটাই মেয়ে। তা আপনারা সবাই এখন লেখালেখির দিকে যাচ্ছেন, এবং তাকেও বলুন আমাদের বেতারবাণীর প্রোগ্রাম শুনতে। বেতারবাণীতে অনেক রকমের হয়, চিঠিপত্র আছে আমাদের, লেটার বক্স আছে, অনুগল্প আছে, আরও অনেক কিছু হয় আমাদের এখানে। তো আপনার সাথে আলাপ করে ভীষণ ভালো লাগলো। আপনি থাকেনও তো আমাদের বলতে গেলে খুবই কাছে, পশ্চিমনগর। হ্যাঁ, পশ্চিমবঙ্গ বলে না, পশ্চিমনগর। হ্যাঁ, সেই মানে বাড়ির পাশে আরশিনগর, সেটা পশ্চিম বসত করে। আমি একদিন নয় দেখিলাম তারই, কিন্তু দেখলাম এখন আপনাকে, পেলাম আপনাকে সামনাসামনি দেখা হলো, আমাদেরও খুব ভালো লাগলো। আমরা এটাই চাই, আমরা সেরাকে সবসময় ডেকে আমরা আলাপ করি তার সঙ্গে। এই আলাপচারিতাটাকেই আমরা মানে খানিকটা ধরে রাখি ক্যামেরায়, সেটা আমরা দেখাই। তা আমি
আপাতত আচ্ছা, আপনার কাছে কি কিছু আছে এখন পড়বার মতন? ছোটখাটো কিছু পড়বেন, সঙ্গে আছে কি? না, এখন তো আমি সেইভাবে, তো আমাকে আরে, আগে থেকে ইনফর্ম করা হয়নি, সেইভাবে আমি কোনো কিছু আচ্ছা, আমি তাহলে আপনার যে লেখাটি সেরা সেরা বিবেচিত হয়েছে, যে কারণে আপনি এলেন, সেটা আমি পড়ে দিচ্ছি একটু। অবশ্যই। সেটা আমি পড়ে দিই। জুন 2025-এ বিষয় ছিল রক্তের দাম। আপনার গল্পের নামটাও রক্তের দাম। সোনালি রোদ এসে ঢুকলো প্রিয়াঙ্কার ঘরে। আজ পরীক্ষার ফল বের হবে। দত্তক বাবার ফোনটা নিয়ে সার্চ করতেই চোখ চকচক করে উঠল। সে প্রথম স্থান অধিকার করেছে। বাবা বলল, আজ তোর জন্য আমরা সবাই গর্বিত। প্রিয়াঙ্কা বাবার কাঁধে মাথা রেখে অনুভব করলো রক্তের সম্পর্কহীন হলেও সে রক্তের দাম দিতে পেরেছে। খুব সুন্দর আপনি লিখেছেন। আমরা এটা সবাই বিবেচনা করে একসাথে আলোচনা করি, যেটা আমরা সেরা সেরা নির্বাচন করেছি। খুব ভালো, আপনি লিখে যান আমাদের সঙ্গে, থাকুন আমাদের সঙ্গে, প্রতিবার লিখুন। আর এবার আমরা আপনাকে একটুখানি সামান্য সম্বর্ধনা দেবো। আসুন, আমি তিস্তা বেচকে অনুরোধ করব আপনাকে উত্তরীয় দিয়ে সম্মান জানাতে। অভিনন্দন আপনাকে। কলম কলম হাতিয়ার করে আপনি আরো লিখুন, সুন্দর সুন্দর ভালো লিখুন। আমাদের তরফ থেকে কয়েকটি বই, মিষ্টি, ধন্যবাদ। আর সবার শেষে শালটা কি দাদা দেবেন?